আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নানান ধরনের খবর আমরা পাচ্ছি, কোনোটা সত্য, কোনোটা গুজব। তবে ভোট শুরু হয়ে গেছে এ কথা হয়তো আমরা বলতেই পারি। এবং 12 তারিখের ভোট 11 তারিখ সন্ধ্যা 7টা থেকেই শুরু হয়ে গেছে। বেশ কিছু ভিডিও এরকম ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, অবশ্যই ক্রস চেক করে দেখার চেষ্টা করেছি। আমি একটা উদাহরণ দিই, সেটি হচ্ছে নারায়ণগঞ্জের 3 নম্বর আসনের সিদ্ধিরগঞ্জে 8 নম্বর ওয়ার্ডের ধনকুণ্ডা স্কুলে গণভোটের ব্যালট পেপারের মুড়ি বই দেখা যাচ্ছে যে সারি সারিভাবে ব্যালট বক্সের উপরে সাজিয়ে রাখা হয়েছে। এবং নিশ্চিতভাবে এটুকু বলতে পারি, এটি এআই দিয়ে তৈরি কোনো ভিডিও নয়। এবং সেখান থেকে যেটি জানা যাচ্ছে যে জামায়াতের স্থানীয় সাবেক এক আমির তিনি এই ব্যবস্থা করে রেখেছেন ওই কেন্দ্রে, রাতেই যাতে সিল মারার প্রস্তুতি নেওয়া যায়। এবং যেটুকু জানা গেছে যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে, যদিও তার কোনো প্রয়োজন নেই। এটি 1 জন 2 জন 3 জন হলেই মোটামুটি সব কিছুতেই সিল মারা সম্ভব। তারপরেও এমন একটা আয়োজন চলছে সেখানে। এখন বিষয় হচ্ছে যে যদি কেউ বলেন যে এটি আগের কোনো ভিডিও 2018 বা 2014 আওয়ামী লীগ আমলের যে ফার্স্ট ভোটগুলো হয়েছে বা আগে থেকে শুরু হয়েছে, নিশ্চয়ই এটি বলার কোনো সুযোগ নেই। তারপর এখানে স্পষ্ট দেখা যাচ্ছে গোলাপি রঙের গণভোটের ব্যালট পেপার। এমনও শোনা যাচ্ছে যে কোনো কোনো এলাকায় জামায়াতের নেতারা রেজাল্ট শিটও তৈরি করে রেখেছে। এবং আমি আগেই বলেছি, সোশ্যাল মিডিয়াতে আরও অনেক ধরনের ভিডিও ছড়াচ্ছে। এর মধ্যে অবশ্যই কোনো কোনোটি গুজব, আবার কোনো কোনোটি সত্যও হতে পারে। তবে সিল মারার প্রক্রিয়া যে শুরু হয়েছে কোথাও কোথাও, এটি চরম বাস্তবতা। এবং এদিক থেকে আমরা বলতে পারি যে এই যে 2026-এর নির্বাচন, নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে যে নির্বাচন, সেটি যে 2018 সালের ভোটকেও হার মানাতে চলেছে এটুকু নিশ্চিত। তার কারণ 2018 সালের যেই নির্বাচনটি ছিল, সেই নির্বাচনের নির্ধারিত দিনের আগের রাতে রাত 10টা থেকে বা 9:30 থেকে সিল মারা শুরু হয়েছিল। কিন্তু এবার সেটিকে হার মানিয়ে সন্ধ্যা 7টা থেকেই, আগের দিন সন্ধ্যা 7টা থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। এর পাশাপাশি আমরা জানছি, সবাই খবর পাচ্ছি যে টাকার খেলা, টাকা লাখ লাখ টাকা উঠছে। এবং সেই সব ঘটনায় অনেককে আটকও করা হয়েছে, অনেককে জরিমানাও করা হয়েছে। যেমন নীলফামারী সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে সেনাবাহিনী। সেটি যে নির্বাচনী কাজে ব্যয়ের জন্য, অর্থ ছড়ানোর জন্য একটি স্পষ্ট। নির্বাচন কমিশন থেকে বা অন্য কোথাও থেকে যেই ব্যাখ্যাই দেওয়া হোক না কেন, তার যে অ্যাটিটিউড, নির্দিষ্টভাবে অঙ্ক বলতে না পারা টাকার, এবং টাকার যে অ্যামাউন্ট তিনি বলেছেন পরবর্তীতে গুণে পাওয়া গেল 74 লাখ টাকা। আবার জামায়াতের স্থানীয় প্রার্থী তিনি বললেন তার বাড়িতে একটি গার্মেন্টস আছে, আসলে সেখানে রয়েছে কাপড় সেলাইয়ের একটি দোকান। যাই হোক, শরীয়তপুরের যৌথ বাহিনীর অভিযানে 7.5 লাখ টাকা সহ জামায়াতের এক কর্মী আটক হয়েছে। কুমিল্লার মুরাদনগরে 2 লাখ টাকা বিতরণের অভিযোগে জামায়াত ইসলামের এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। সিরাজগঞ্জ 2 আসনে কামারখন্দ উপজেলায় জামায়াতে ইসলামী 4 নেতা কর্মীকে 71,000 টাকা সহ বিএনপি নেতারা আটক করেছে, পরে প্রশাসনের কাছে হস্তান্তর করেছে। এখন জামায়াত নেতৃবৃন্দ কি বলছে যে এইসব টাকা কেন্দ্র খরচের জন্য দেওয়া হচ্ছিল, এবং সেই টাকা বিএনপির লোকজন আবার ছিনতাইও করেছে, মানে সিরাজগঞ্জের ঘটনায়। এদিকে ঢাকা 6 নম্বর আসনের ভোট কেনার সময় সূত্রাপুরে থানা জামাতের নায়েবে আমির মোহাম্মদ হাবিবকে আটক করেছে সাধারণ জনগণ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে 2 দিনের কারাদণ্ডও দিয়েছে। পটুয়াখালী 1 আসনের মির্জাগঞ্জে ভোটারদের টাকা দেওয়ার সময় কামাল হোসেন নামে এক জামাত নেতাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে 3 আসনে সোনারগাঁয়ে জামাত ইসলামী প্রার্থীর পক্ষে ভোটারদের টাকা বিলির অভিযোগে দলটির একজন কর্মীকে পুলিশে দেওয়া হয়েছে। আবার মঙ্গলবার গভীর রাতে, এর আগের রাতে চট্টগ্রামের চান্দানায় সে প্রার্থীর পক্ষে অবৈধভাবে টাকা বিতরণের সময় 3 জনকে আটক করা হয়েছে।
গাড়িতে এই সময় প্রায় 11 লাখ টাকা ছিল। আবার শহীদুদ্দিন চৌধুরীর অ্যানির গাড়ি থেকে 15 লাখ টাকা পাওয়া গেছে, সেটি নিয়ে কেউ কেউ বলছে 80 লাখ টাকা, যাও 15 লাখ টাকা পাওয়া গেছে, সেটি নিয়ে যদিও কিছু হয়নি। বলা হয়েছে যে সেখানে নির্বাচনী খরচ বা নির্বাচনী ফান্ডের টাকা, এগুলা অনেক কিছু ঘটছে। আরো কি ঘটবে আমরা জানি না। এবং টাকা তো অনেক মামুলি বিষয়। নির্বাচনকে প্রভাবিত বলি, নির্বাচনে কারচুপি বলি, ইঞ্জিনিয়ারিং বলি, এখন তো স্পষ্ট আমাদের সামনে আসছে যে সিল মারার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যে ব্যালট পেপার, গণভোটের ব্যালট পেপার হোক আর যেই ব্যালট পেপারই হোক, এগুলো তো নির্বাচনের দিন সকালে যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে তার খানিক আগে বাদে তো এগুলো পাওয়ার কথা নয়। এগুলো তো সিলগালা করা থাকে। সেই ব্যালট পেপার কেন নির্বাচনের আগের দিন সন্ধ্যা 7টায় এভাবে ভিডিও চিত্রে ধরা পড়ে সবার কাছে? কি হতে যাচ্ছে, কি হবে? মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। এই নির্বাচন আদৌ সুস্থভাবে হবে কিনা, অথবা নির্বাচন শেষ পর্যন্ত কোন পর্যন্ত এগোবে, এটি নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা, প্রশ্ন, রহস্য অনেক কিছু জমাতে শুরু করেছে। এই নাকি ঐতিহাসিক নির্বাচন? ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হীরক রাজার দেশের গল্পের মতোই একখণ্ড গল্প আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। এটি কেবল গল্পই নয়, নিঃসন্দেহে এর সঙ্গে যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা থেকে শুরু করে আগামী নির্বাচন, পাশাপাশি পশ্চিমা স্বার্থ সহ অবশ্যই ডক্টর ইউনূস সরকারের স্বার্থ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। একই সঙ্গে একটু মনে করিয়ে দিই, এর সঙ্গে আরও জড়িয়ে রয়েছে এর আগে যে প্রশ্নটি আমি তুলেছিলাম, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমানের এমডি মিস্টার শাফিকুর রহমানকে তার স্ত্রী সহ যে আটক করা হলো, হঠাৎ করে কি এমন এই দেশে আইনের শাসন স্থাপিত হলো যে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমানে এমডিকে গ্রেপ্তার করা হলো এবং তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে গতকাল। গৃহকর্মীকে যেভাবে নির্যাতন করা হয়েছে, নিঃসন্দেহে সেটি অমানবিক যদি সত্য হয়ে থাকে, এবং অবশ্যই সেটির বিচার আমরা চাই। কিন্তু এই দেশে তো আমরা বড় বড় হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা, তাদেরকে আটক করা হচ্ছে না। প্রকৃত যারা হত্যাকারী, সেখানে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমানে এমডিকে আটক করা হলো। যে ব্যক্তি কিনা সরকারের এত কাছের লোক, তার নিয়োগও হয়েছিল 2024-এর 5 আগস্ট আন্দোলনের বা অভ্যুত্থানের পরে, সম্ভবত অক্টোবরের দিকে। কেন তাকে ঝেঁটিয়ে বিদায় করা হলো? যাই হোক, আমি এই গল্পটি বলতে চাচ্ছি একই বিষয়ে দুটি পত্রিকার দুটি রিপোর্ট একসঙ্গে করে। এখানে আমার খুব বেশি মন্তব্য করা কিছু নেই, আমি শুধু একটু পরম্পরায় সাজিয়েছি, আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি হতে যাচ্ছে, কি হচ্ছে ভয়ঙ্করভাবে। দ্য ডেইলি স্টারের আজকের পত্রিকার প্রথম পাতার একটা লিড নিউজ, লর্ড অফ দ্য উইংস
খবরটি হচ্ছে বেসামরিক বিমান চলাচল ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিনের প্রভাব বিস্তারের কথা। আরেকটি রিপোর্ট হচ্ছে বাংলা আউটলুকের, যেটি আরো কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে, জুলকারনাইন সায়েরের করা প্রতিবেদন। তার শিরোনাম হচ্ছে ব্যক্তি স্বার্থ নাকি দেশের স্বার্থ, বোয়িং থেকে এয়ারপোর্টের মাটি সবকিছুতেই কালো ছায়া। ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হচ্ছে, আমি অংশ বিশেষ আপনাদের সামনে একটু সাজিয়ে তুলে ধরছি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শেখ বশির উদ্দিনের মালিকানাধীন আকিজ বশির গ্রুপ এভিয়েশন ব্যবসা করতে চায়। 24শে নভেম্বরে শেখ বশির উদ্দিনকে বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো। নিয়োগ পাওয়ার পর তিনি এভিয়েশন ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স নিয়েছেন। 2025 সালের মার্চের শুরুতে আকিজ বশির গ্রুপ বেবিচক অর্থাৎ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে এভিয়েশন ব্যবসা করার জন্য একটি অভিপ্রায় পত্র জমা দেয়। তখন কিন্তু চেয়ারম্যান আর একজন। আচ্ছা, সেখানে তার প্রতিষ্ঠান B2 ক্যাটাগরির হেলিকপ্টার ভিত্তিক একটি এয়ারলাইন্স তৈরির পরিকল্পনা জানায়। বেবিচক থেকে নির্দেশনা পাওয়ার পর 11 মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে তিনি ট্রেড লাইসেন্স নেন, অর্থাৎ আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, এবং একই সঙ্গে বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে। এতে ব্যবসার ধরন হিসেবে উল্লেখ করা হয় কি আমদানি, এভিয়েশন সার্ভিস এবং রপ্তানি গেল। এরপর বেবিচক চেয়ারম্যানের কাছে আকিজ বশির এভিয়েশন লিমিটেডের নামে এভিয়েশন ব্যবসা প্রতিষ্ঠান করতে অনাপত্তি পত্র চেয়ে আবেদন জানানো হয়। পরের মাসে এপ্রিলে শেখ বশির উদ্দিন বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। বশির উদ্দিন, খেয়াল করুন বিষয়টি, একটু ভালো করে খেয়াল করতে হবে। তার কয়েক মাস পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদে আসীন হন তিনি। কি দারুণ! চেয়ারম্যানের কাছে তার ব্যবসা প্রতিষ্ঠান এভিয়েশন ব্যবসা করার জন্য আবেদন করলো, সেই প্রতিষ্ঠানেরই চেয়ারম্যান হলেন তিনি, হোয়ারাজ তিনি একই সঙ্গে ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে। আচ্ছা, আকিজ বশির এভিয়েশনের লাইসেন্স আবেদনটি এখন সেই প্রতিষ্ঠানের কাছেই চূড়ান্ত যাচাই বাছাইয়ে আছে, যার নিয়ন্ত্রণ সবকিছুই শেখ বশির উদ্দিনের কাছে। এবং ডেইলি স্টারে বলা হচ্ছে, সরকারের শেষ মুহূর্তে তাড়াহুড়া করে বোয়িং কেনার মতো চুক্তির সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন বাংলা আউটলুকের শিরোনাম কি? এখন বাংলা আউটলুকে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে, বোয়িং উড়োজাহাজ ক্রয় থেকে শুরু করে বিমানবন্দরের জমি, থার্ড টার্মিনালের অপারেশন, গ্রাউন্ড হ্যান্ডলিং, এয়ারপোর্ট লিজিং, ট্রাভেল এজেন্সি ব্যবসা এবং ব্যক্তিগত এয়ারলাইন্স উদ্যোগ সবকিছু একই সুতোয় গাঁথা। এর কেন্দ্রে রয়েছেন ব্যবসায়ী এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এর সূচনা বোয়িং উড়োজাহাজ ক্রয়ের একটি চুক্তিকে কেন্দ্র করে। এবং এর সঙ্গে কেন নির্বাচন জড়িত, এর সঙ্গে কেন বিমানের সাবেক এমডিকে যে পদচ্যুত করা হলো, তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে একদিন আগে, তার মানে এখন তিনি সাবেক। যাও, এই সব কিছুই একই সুতোয় গাথা। শেখ বশির উদ্দিন যুক্তরাষ্ট্রে বসে বোয়িং এর সঙ্গে যে বিশাল পরিসরে চুক্তি করেছেন, তা বিমানের কোনো বোর্ড অনুমোদন, ফ্লিট প্ল্যানিং বা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই সম্পন্ন হয়েছে। অথচ এই উড়োজাহাজগুলো পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপরেই পড়বে। ফলে প্রশ্ন উঠেছে, যেই প্রতিষ্ঠান বাস্তবে অপারেশন করবে তার সম্মতি বা সক্ষমতা যাচাই ছাড়াই কিভাবে এমন একটি বহু বিলিয়ন ডলারের অর্ডার
প্লেস করা সম্ভব হলো এককভাবে শেখ বশিরউদ্দিনের পক্ষে। আরো গুরুতর বিষয় হলো এই ধরনের চুক্তিতে রাষ্ট্রীয় ও সার্বভৌম গ্যারান্টি জড়িত থাকে। তাহলে বিমানের এমডিকে কেন তড়িঘড়ি করে গৃহকর্মী নির্যাতনের অভিযোগকে জড়িয়ে তাকে আটক করা হলো, তার চুক্তি বাতিল করা হলো? গুঞ্জন রয়েছে যে বিমানের এই এমডি মিস্টার শফিকুর রহমান তিনি বোয়িং কেনার পক্ষে একমত ছিলেন না কোনো কিছু যাচাই বাছাই ছাড়াই। বাংলা আউটলুক বলছে, বোয়িং প্রসঙ্গের পর অভিযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানশিপ এবং বোর্ড গঠন। অভিযোগ অনুযায়ী দেশে ফিরে উপদেষ্টা হিসেবে থেকেই শেখ বশিরউদ্দিন বিমানের চেয়ারম্যান হন এবং সরকারের পরিবর্তনের ঠিক আগ মুহূর্তে বোর্ডে তার ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত হয়। এর ফলে বিমানের সিদ্ধান্ত কাঠামো কার্যত একক প্রভাবের আওতায় চলে আসে। বশিরউদ্দিনের ঘনিষ্ঠদের কাদের নিয়োগ দেওয়া হয় সেটিও আমরা জানি। মাত্র কয়েকদিন আগে, মাসখানেক আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো, সে কথাও আমি আপনাদের জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান পরিচালক হিসেবে নিয়োগ পেলেন। নির্বাচন কমিশনের সচিব, যার ধ্যানে জ্ঞানে নির্বাচন অনুষ্ঠানের বিষয়গুলো মাথায় খেলার কথা, কয়েকদিন পরে যে নির্বাচন, সেই নির্বাচন কমিশনের সচিব এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন বিশেষ সহকারীকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো। তখন থেকেই প্রশ্ন তুলেছি, কেন নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এদেরকে নিয়োগ দেওয়া হলো? তাও এই যে শেখ বশিরউদ্দিন, যিনি বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়ের নিজে উপদেষ্টা, তিনি উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি হয়ে কিভাবে একটি সংস্থার চেয়ারম্যান হন? ঠিক একইভাবে ডক্টর খলিলুর রহমান কিভাবে উপদেষ্টা হয়ে একটা প্রতিষ্ঠানের পরিচালক হন? হীরক রাজার দেশের গল্পের মতো না, নাকি তার চেয়েও হার মানায়? বাংলা আউটলুক বলছে, একটি বিদেশি বা তৃতীয় পক্ষকে থার্ড টার্মিনালের অপারেশন ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ঢোকানোর পরিকল্পনা ছিল একটা তৃতীয় পক্ষকে। সেই তৃতীয় পক্ষের সঙ্গে শেখ বশিরউদ্দিনের প্রত্যক্ষ বা পরোক্ষ স্বার্থ জড়িত রয়েছে। এখানেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্নটি সামনে আসে এবং আমি মনে করি যুক্তরাষ্ট্র থেকে যে 14টি বোয়িং কেনার সিদ্ধান্ত হয়েছে হাজার হাজার কোটি টাকার বিনিময়ে, এবং সেই বোয়িং কেনা হচ্ছে আবার শুল্ক চুক্তি অনুযায়ী শুল্ক কমিয়ে আনার লক্ষ্যে, এইসব অজুহাত দাঁড় করানো হচ্ছে। এর সাথে আরও যে বিষয়গুলো ঘটছে, বন্দর বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়া চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, অস্ত্র কারখানা, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে অস্ত্র চুক্তি, এর সব কিছুই এক সূত্রে গাথা। শুধু ডেইলি স্টার এবং বাংলা আউটলুকে ব্যক্তি বশিরউদ্দিনকে বা বশিরউদ্দিনের স্বার্থ বা সরকারের স্বার্থের কথা বলা হয়েছে। আমি মেলালাম আগামী নির্বাচন প্রসঙ্গে, আমি মেলানোর চেষ্টা করলাম পশ্চিমা স্বার্থ উদ্ধারের বিষয়ে। আর পশ্চিমা স্বার্থ উদ্ধার করতে গেলে বর্তমান সরকারের স্বার্থ কী থাকতে পারে বিনিময়ে, এই সব কিছুই একটু মেলানোর চেষ্টা করা হয়েছে, এই আর কি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।